আজকের পর্বে আমরা কথা বলবো চতুর্থ দফার নির্বাচনে যে প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদেরকে নিয়ে। আমরা এর আগে চতুর্থ দফার নির্বাচনের আসন এবং প্রার্থীদেরকে নিয়ে একটি পর্ব করেছি। আজকে তারই দ্বিতীয় ভাগ। প্রথম ভাগের লিঙ্ক আমরা নিচে দিয়ে রাখবো, আপনাদের ইচ্ছে হলে সেটা দেখে নিতে পারেন। এবং আজকের পর্বে যাদের নাম থাকবে না তাদের জন্য চোখ রাখতে হবে আমাদের পরবর্তী পর্বে। আজকের পর্বে আমরা যে কেন্দ্র, আসন এবং প্রার্থীদের কথা বলছি সেটা আমরা শুরু করব সোনারপুর দক্ষিণ থেকে। শম্পা দাস, অরুণ সরকার, প্রভাস মণ্ডল, রঙ্গলাল বারিক, উত্তম সামুল, এই যে নামগুলো বলে গেলাম, এনারা কারা? সোনারপুর দক্ষিণে এই মানুষগুলি নির্বাচনে দাঁড়িয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে, নির্দল প্রার্থী। কোনো দলের নাম নেই, কিন্তু নির্বাচনে তারা রয়েছেন। আপনি তাদেরকে চেনেন না, সোনারপুরের মানুষজনও হয়তো বেশি কেউ তাদেরকে চেনেন না। এছাড়া নির্বাচনী লড়াইতে যারা রয়েছেন তারা হলেন সিপিআই এর শুভম ব্যানার্জি, এসইউসিআই এর দিবাকর হালদার, বহুজন সমাজ পার্টির বিমল কৃষ্ণ মণ্ডল এবং আমরা বাঙালি পার্টির তরফ থেকে সঞ্জয় রায়। এদের নাম হয়তো আপনি শুনেছেন বা শোনেননি। সোনারপুরের দক্ষিণের মানুষজন হয়তো তাদেরকে চেনেন, কিন্তু বেশিরভাগই হয়তো তাদেরকে চেনেন না। তাহলে চেনেন কাদের? চেনা কারা? কারা খবরের হেডলাইনে রয়েছেন? যারা খবরের হেডলাইনে রয়েছেন সোনারপুর দক্ষিণ থেকে তারা হলেন দুজন মানুষ। একজনের নাম অরুন্ধতী মৈত্র লাভলি এবং আরেকজন হলেন অঞ্জনা বসু। একজন দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে এবং আরেকজন দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। এবার এই দুজনের সঙ্গে বাকি যাদের কথা বললাম, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস এবং অন্যান্য দলের হয়ে যারা দাঁড়িয়েছেন, তাদের পার্থক্যটা কি? পার্থক্য হলো তারা এই দুজনের মতো অভিনেত্রী নন। এইটুকুই তাদের পার্থক্য যোগ্যতায়। আর রাজনৈতিক দক্ষতা, প্রশাসনিক পারদর্শিতা, এই ধরনের জিনিসগুলো সোনারপুর দক্ষিণের সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু কেন্দ্রে ঘাস খেতে গেছে। কখন ফিরবে কেউ জানে না। আব্বাস সিদ্দিকী নিজে ভোটে দাঁড়াচ্ছেন না, তিনি নির্বাচনী লড়াই লড়বেন না, তিনি কিং মেকার হতে চান। এটা আমাদের কথা নয়, এটা আব্বাস সিদ্দিকী নিজেই বলেছেন। এবার আপনি যদি ভারতবর্ষের ইতিহাসের পাতা উল্টান তাহলে আপনার চোখ পড়বে সঈদ ভাইদের দিকে। এই সঈদ ভাইরা মুঘল সাম্রাজ্যের শেষের দিকে যাকে ইচ্ছা তোল্লাই দিতেন এবং যাকে ইচ্ছা ঝপাত করে মসনদ থেকে নিচে নামিয়ে এনে ফেলতেন। পেছন থেকে তারা কলকাঠি নাড়তেন। কিন্তু সবকিছুরই একটা শেষ হয়। এই দুই ভাইয়ের একটা ধারণা হয়েছিল যে তারা অভেদ্য, তাদের এতটাই ক্ষমতা যে তাদের কিচ্ছু হবে না। কিন্তু যেটা বললাম, সবকিছুরই একটা শেষ হয় এবং এই দুই ভাইয়ের পরিণতিও হয়েছিল খুব খারাপ, তাদের মৃত্যুও হয়েছিল খুব বীভৎসভাবে। যাই হোক, ভাঙড় থেকে এইবারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী। 2020-তে এই ভাঙড়েই আক্রান্ত হয়েছিলেন আব্বাস সিদ্দিকী এবং তখন অভিযোগ উঠেছিল যে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নির্দেশেই আক্রান্ত হয়েছেন আব্বাস সিদ্দিকী। এখন 2021 এবং এই 2021-এ সেই ভাঙড় থেকে, একসময়কার বামেদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ভাঙড় থেকে সংযুক্ত মোর্চা সমর্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন নওশাদ সিদ্দিকী। আর এইখানে তার উল্টো দিকে তৃণমূলের তরফ থেকে লড়াইতে নামছেন চিকিৎসক রেজাউল করিম। আর যাই হোক বা না হোক, তিনি একজন চিকিৎসক এবং এই মরশুমে নিজে চিকিৎসক হওয়া বা চিকিৎসককে কাছে রাখা দুটোই ভালো ব্যাপার। এইবারে আসি কসবার কথায়। এবারের নির্বাচনে প্রচুর তরুণ নতুন মুখ দেখা যাচ্ছে বাম শিবিরে। 2011 বা 2016 নির্বাচনের সময় কিন্তু বিষয়টা এরকম ছিল না। তখন বাম শিবিরে তরুণ মুখ বলতে ছিলেন দুজন, একজন হলেন শতরূপ এবং আরেকজন হলেন ঋতব্রত। ঋতব্রত একটি বিতর্কিত ঘটনার জেরে লাল ছেড়ে ঝাঁপ মারেন সবুজে এবং সেখানে গিয়ে তিনি বলেন বামেদের থেকেও বেশি বাম হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পারে পড়ে থাকেন সবেধন লালমণি একমাত্র শতরূপ। এবারে কসবা থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন শতরূপ। 2011-তে তিনি প্রথমবার নির্বাচনে লড়াই করেন এবং তিনি কসবা থেকে প্রার্থী হয়ে দাঁড়ান। একটা আইকনিক ছবি আছে সেবারের প্রচারের, একদিকে বুদ্ধবাবু এবং আরেকদিকে সুজন চক্রবর্তী। কিন্তু 2011-তে শতরূপ ঘোষ কসবাতে নির্বাচনে হেরে যান। তারপর 2016-তে আবার কোমর বাঁধা হয়, এবারে জিততেই হবে, আবারও সেই একই জায়গা কসবা, কিন্তু এবারেও সেখান থেকে হেরে যান শতরূপ ঘোষ। আবার আসিয়াছি ফিরিয়া 2021-এ এবং এইবারে আবারও কসবা থেকেই নির্বাচনে দাঁড়াচ্ছেন শতরূপ ঘোষ বাম প্রার্থী হিসেবে। এইবারের ছবিটা হচ্ছে একদিকে বিমান বসু এবং আরেকদিকে সুজন চক্রবর্তী। 2011 সেই নির্বাচনে বুদ্ধবাবুও নিজের জায়গায় হেরে গিয়েছিলেন। এবার 2021-এ কি হবে সেটা অবশ্যই সময় বলে দেবে। এবার আপনি যদি বাম সমর্থক হন তাহলে আশায় বুক বাঁধুন, আপনি বলুন থার্ড টাইম ইজ এ চার্ম। আর আপনি যদি বাম সমর্থক না হন, আপনি যদি বামেদের বিরোধী হন, তাহলে বলুন এবারে তো হার আর হ্যাট্রিক হবে। যাই বলুন না কেন, আসলে কি হচ্ছে সেটা জানা যাবে 2রা মে। কসবাতে শতরূপের উল্টো দিকে তৃণমূলের হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন এর আগের দুবার শতরূপকে হারানো জাভেদ খান। এই জাভেদ কাকু একদিনের প্রচারে এবারে গরুর গাড়িতে করে প্রচার করেছেন। কেন?
তার বক্তব্য হলো, আমি শুধু ভোটের প্রচার করছি না, আমি পেট্রোল ডিজেল জ্বালানির মূল্য বৃদ্ধি এবং কৃষকদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদও করছি। আচ্ছা, গুড। এইবারে আসি যাদবপুরের কথায়। যাদবপুর ইউনিভার্সিটিটা কিন্তু গোটা যাদবপুর নয়। যেরকম ক্যালকাটা ইউনিভার্সিটি মানে গোটা কলকাতা নয়, তেমনি যাদবপুর ইউনিভার্সিটিটুকুই গোটা যাদবপুর নয়। ইউজুয়ালি এটা বলার দরকার হয় না, কিন্তু এটা বলে রাখা উচিত। যাই হোক, 2019-এর নির্বাচনে বিহারে বেগুসারাই থেকে দাঁড়িয়েছিলেন কানহাইয়া কুমার। এই বেগুসারাইকে বলা হতো লেনিনগ্র্যাড অফ বিহার। আর পশ্চিমবঙ্গের অনেক মানুষজন যাদবপুরকে বলতে ভালোবাসেন লেনিনগ্র্যাড অফ ক্যালকাটা। কিন্তু তার আগে বুঝতে হবে যে লেনিনগ্র্যাড জিনিসটা কি, খায় না মাথায় দেয়। লেনিনগ্র্যাড হলো রাশিয়ার একটি জায়গা এবং এই নামটার মানে হলো লেনিনের শহর। যখন লাল ঝান্ডার রমরমা ছিল তখন পশ্চিমবঙ্গ এবং ভারতের বুকের বিভিন্ন জায়গার সঙ্গে এরকম তুলনা অনেকেই টানতেন। যাই হোক, এসব ছেড়ে আসে যাদবপুরের কথায়। যাদবপুরের এই সিটটা খুব ফ্যাসিনেটিং আমার কাছে, কারণ এইখান থেকে নির্বাচনে লড়তেন সোমনাথ চ্যাটার্জি। তিনি একজন বাম নেতা ছিলেন, পরবর্তীকালে দল থেকে তাকে বিতাড়িত করা হয়। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে দাঁড়িয়ে প্রথমবার নির্বাচনে যেতেন। তিনি সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে নির্বাচনে যেতেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ছিলেন। কেউ ভাবতে পারেননি যে তিনি জিতবেন, কিন্তু তিনি জিতেছিলেন। যাই হোক, এবার লোকসভা আসন ছেড়ে যদি আমরা বিধানসভা আসনের দিকে তাকাই, সিপিআইএম এর এটা একটা ধরা বাঁধা মোটামুটি আসন ছিল। সিপিআইএম জিতছে, বুদ্ধবাবুর একেবারে বাঁধা আসন ছিল এটা। 2011-র নির্বাচনে যখন নির্বাচনের ফলাফল বেরোলো, দেখা গেল যে বামেদের হাত থেকে ক্ষমতা চলে গেছে। বড় বড় বাম নেতারা, রথী মহারথীরা হেরে গেছেন। কিন্তু সব থেকে কষ্টের হার ছিল যাদবপুরে, কারণ এইখানে হেরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য নিজে। কোনটা বেশি দুঃখের, 34 বছরের সাম্রাজ্য হারানো নাকি রাজার মাথার থেকে মুকুটটা পড়ে যাওয়া? যাই হোক, তারপর আবার সময়ের কাঁটা ঘুরেছে। 2016-র নির্বাচন, চারিদিকে সারদা নারদা নানান রকম অভিযোগ। বামেরা ভাবছে এইবার হবে, এইবার নির্বাচনে একটা ব্যবস্থা হবে। কিন্তু না, নির্বাচনের ফলাফল বেরোনোর পরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আরও একবার ক্ষমতায় ফিরে এসেছে এবং এবারে আরও বেশি সংখ্যায়। কিন্তু বামেদের কাছে একটা সান্ত্বনার টুকরো পড়ে রইল, আর সেটা হচ্ছে যাদবপুরকে আরও একবার ফিরিয়ে নিয়ে আসা গেছে। এমএলএ হলেন ডক্টর সুজন চক্রবর্তী। আর এইবার 2021-এ আরও একবার তিনিই এখান থেকে লড়াই করতে নামছেন। 2019-এ 2016-র এই জয়ের ওপর ভিত্তি করে অনেক আশা ভরসা নিয়ে এখান থেকে দাঁড়িয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কিন্তু লোকসভা নির্বাচনে তিনি জিততে পারেননি। এখান থেকে যেতেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার 2021-এ সিপিআইএম এর প্রার্থী হয়ে এখান থেকে আরও একবার লড়াইতে নামছেন ডক্টর সুজন চক্রবর্তী। আর এইখানে তার উল্টো দিকে তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন 20 বছরের তৃণমূলের কাউন্সিলর দেবব্রত মজুমদার এবং বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন একসময় সিপিআইএম এর হয়ে নির্বাচনে নামা রিঙ্কু নস্কর। বিজেপিতে যোগদান করার পরে তার পুরনো পার্টির উদ্দেশ্যে রিঙ্কু নস্কর বলেন, এখন আর কেউ নীতি আদর্শ নিয়ে চলে না। যদি তা চলতো তাহলে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট করতো না, হাত মেলাতো না। আমি এই বিজেপিতে যোগদান করার আগে আমার কর্মী সমর্থকদের সঙ্গে সার্বিকভাবে কথা বলে তবেই এই সিদ্ধান্ত নিয়েছি। এবারের নির্বাচনে তিনি যাদবপুর থেকে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। এইবারে আসি টালিগঞ্জের কথায়। একটা সময় বলা হতো যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোটাই নাকি চলে আন্ডারওয়ার্ল্ডের লোকেদের দয়ায়। কোন ফিল্ম সাইন হবে, কোন নায়ক অভিনয় করবেন, কোন নায়িকা অভিনয় করবেন, এই সমস্ত কিছুই নাকি আন্ডারওয়ার্ল্ডের লোকেরাই ডিসাইড করে দিতেন। তাদের কথা ছাড়া কিচ্ছু হতো না এবং সেই জন্য গোটা বলিউড হত্যে দিয়ে পড়ে থাকতো এই আন্ডারওয়ার্ল্ডের লোকেদের কাছে। একটা সময় বলা হতো এবং এখনো বলা হয়, টালিগঞ্জে সিনেমা না চললেও বিশ্বাস ব্রাদার্স অ্যান্ড কোম্পানির মুনাফা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো, এবং তারই সঙ্গে একটু সিন্ডিকেট, একটু তোলাবাজি, এরকম নানান ব্যঞ্জনেই এই বিশ্বাস ব্রাদার্সের হাত ডোবানো আছে বলে নিন্দুকেরা বলেন। কিন্তু নিন্দুকেরা কি বললো তাতে কি বা এসে যায়? তাই এই বিশ্বাস ব্রাদার্সেরও কোনো কিছুতে কিছু গেছে এসেছে বা কোনো খারাপ কিছু হয়েছে, কষ্ট হয়েছে বলে শোনা যায়নি। বরং তাদের নিজেদের দলের মধ্যে থেকেই যখন অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে, তখন সেই অভিযোগ যারা করেছেন হাইকমান্ড থেকে তাদেরকেই দাবড়ে দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না নিয়ে। এই বিশ্বাস ব্রাদার্সের অরূপ বিশ্বাস টালিগঞ্জ থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন তৃণমূলের প্রার্থী হিসেবে। কিছুদিন আগে জয়া বচ্চনকে নিয়ে এসে অরূপ বিশ্বাসের জন্য র্যালিও করানো হয়েছে। আর এইখানে তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সাংসদ এবং মন্ত্রী বাবুল সুপ্রিয়। এই নির্বাচনের মৌসুমে একজন মন্ত্রীকে হিড়হিড় করে টেনে এই বিধানসভা নির্বাচনে কেন নামিয়ে দেওয়া হলো সেটা বলাটা বেশ কঠিন, তবে বাবুলদা এখানে জান লড়িয়ে দিচ্ছেন। কিছুদিন আগে একটি কার্যালয়ে ঢোকার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কথা বলছিলেন। একটি ছেলে সেখানে এসে বলে, শুধু বসে থাকলে আর কথা বললেই হবে, লড়তে হবে। এই শুনে বাবুল সুপ্রিয় বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ছেলেটিকে বলেন, তুমি থামো না ভাই,
কিন্তু তারপরেও থামে না ছেলেটি। নাছোড়বান্দা সেই ছেলেটি বলে, আমি সত্যি কথা বলছি। ব্যাস, সঙ্গে সঙ্গে প্রচণ্ড রেগে যান বাবুল সুপ্রিয় এবং কষিয়ে একটি চড় মেরে দেন এই ছেলেটির গালে। পরবর্তীকালে অবশ্য তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে গোপন কথাটি আউড়ে দিয়েছেন। তার বক্তব্য হলো, ভিড়ের মধ্যে তৃণমূল ছেলে ঢুকিয়ে দিচ্ছে, আর এখন তো ফোন ট্যাপিংও হচ্ছে। কিছু মির্জাফর বিভীষণ ঢুকে পড়েছে দলের মধ্যে, তাদেরকে চিহ্নিত করতে হবে যাতে কোনো গন্ডগোল তৈরি না হয়, তাই আগে থেকেই ছেলেটিকে সরিয়ে দেওয়া হলো। ভাবুন একবার, কখনো যাদবপুরে লালেরা, কখনো টালিগঞ্জে সবুজেরা মানুষটাকে নিঃশ্বাসও নিতে দেবে না ভালো করে কেউ। আর এরই মাঝে সিপিআইএম এর প্রার্থী হিসেবে এখান থেকে লড়ছেন সিপিআইএম এর ওয়ান অ্যান্ড অনলি পিস সেলিব্রিটি দেবদূত ঘোষ। এইবার আসি বেহালা পূর্বের কথায়। বেহালা পূর্বে লড়ছেন অমর বন্ধুত্বের উদাহরণ স্থাপন করা শোভন বৈশাখী জুটির শোভনবাবু স্ত্রী রত্না চ্যাটার্জি। সময় এবং রাজনীতির কি ফের দেখুন। একটা সময় শোভনবাবু এবং বৈশাখী দেবী তৃণমূল এবং বিজেপি দুটো দলকেই একেবারে নাকানি চোবানি খাইয়েছেন। তাদের নানান রকম ঘটনা, কাণ্ড কারখানা মানুষের সামনে উঠে এসেছে। সেগুলো কখনো মানুষের হাসির খোরাক হয়েছে, আবার কখনো দুটো দলের কাছেই লজ্জার কারণ হয়েছে। কিন্তু তারপরেও শোভনবাবুর একটা দম্ভ ছিল। তার বক্তব্য ছিল, তিনি তার কেন্দ্রের জন্য যা কাজ করেছেন তার জন্য তিনি যে কোনো দলের কাছে অপরিহার্য হবেন। কিন্তু আজকের সময় এবং রাজনীতির কি ফের দেখুন, কোনো দলেরই শোভনবাবু কেউ নন। তিনি ভেবেছিলেন বিজেপির টিকিটে তিনি এই জায়গা থেকে লড়বেন, কিন্তু তার বদলে বিজেপির টিকিট পেয়ে বেহালা পূর্ব থেকে লড়ছেন অভিনেত্রী পায়েল সরকার, আর তৃণমূল প্রার্থী হিসেবে বসিয়েছে রত্না চ্যাটার্জিকে। একটা কথা, একটা পুরনো প্রবাদ আছে যেটা শোভনবাবু এবং এখনকার অনেক নেতানেত্রীরাই বারবার ভুলে যান, এটা মনে রাখা দরকার। অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলিবদ্ধা, অতি সর্বত্র গর্হিতম। বেশি বাড়াবাড়ি কখনোই ভালো জিনিস নয়। এইবার আসি বেহালা পশ্চিমের কথায়। বেহালা পশ্চিমে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কিছু মানুষের ব্যাপারে কিছু কথা না বলাই ভালো, কারণ বলতে গেলে যিনি বলছেন তার গুণগত মান হ্রাস পাবে। তাই বিজেপির প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি এখানে। তিনি একদা তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন, তিনি অভিনেত্রী, কিন্তু এখন তিনি বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করছেন। আর এইখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূল যাকে দাঁড় করিয়েছে তিনি হলেন পার্থ চ্যাটার্জি। তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। পার্থবাবু এবারে নির্বাচন নিয়ে খুব একটা বদার্ড নন। তার বক্তব্য হেসে তিনি বলেছেন, জিতবো তো বটেই, এখন ভাবনা একটাই যে ব্যবধান কতটা আরো বাড়বে। পার্থবাবু আশাবাদী। পার্থবাবু তো আশাবাদী হবেনই। আমাদের রাজ্যে টেট পরীক্ষা দেওয়া বহু মানুষের আশীর্বাদ, প্রেস ক্লাবের সামনে দিনের পর দিন বসে থাকা শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ, মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ, জল কামানের সামনে পড়া শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ, ব্যারিকেডের এপার থেকে বারবার চেঁচিয়ে নিজেদের দাবি জানানো এবং ওপারে কারুর কানে যেটা পৌঁছায়নি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ, এই সমস্ত আশীর্বাদ পার্থবাবুর সঙ্গে আছে। আপনি এগিয়ে যান, আপনি তো আশাবাদী হবেনই। আপনি আশাবাদী হবেন না তো কি বাংলার ঘরে ঘরে যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির আশায় বসে আছেন তারা হবে? এরপরে আরও কিছু প্রার্থীর কথা বলা বাকি রয়েছে, তাদেরকে নিয়ে আমরা কথা বলবো আমাদের পরবর্তী পর্বে। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।